গুড আফটারনুন অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আরেকবার ওয়েস্ট বেঙ্গল কম্পিটিটিভ গাইডেন্স এ স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই তোমাদের ওয়েল প্ল্যান্ড স্ট্র্যাটেজিতে পড়াশোনা করছো এবং প্রিভিয়াস যে ভিডিওগুলো তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে সমৃদ্ধ হয়েছো, এটা আমার কাছে খুবই একটি আনন্দের বিষয়। তো সেই জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। আমি ভবিষ্যতেও আশা করব তোমাদেরকে অনুরূপভাবে সাহায্য করতে। তো আজকেও এই ভিডিওটি একটি বিশেষ প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবং একটা বিশেষ অবজেক্টিভকে নিয়ে করা হচ্ছে। লাস্ট 2 উইকস আগে মানে 13th ডিসেম্বর WBCS 2022 গ্রুপ এ বির রেজাল্ট বেরিয়েছিল। তো আজকে 2 সপ্তাহ পর ফার্স্ট ফেজের যে ইন্টারভিউ, যেটি আর 10-12 দিন পরেই শুরু হতে চলেছে, তার শিডিউলগুলো দেওয়া হয়েছে। তোমরা যারা বিভিন্ন জেলা থেকে আমাকে কোয়ারি করেছো যে স্যার এই ইন্টারভিউ ব্যাপারে আমাদেরকে গাইডেন্স দিন, তো তাদের লক্ষ্যেই শুধুমাত্র আজকে এই স্পেশালাইজড ভিডিওটি বানানো। চেষ্টা করো তোমরা এই জিনিসগুলোকে ফলো করার। তো প্রথমেই বলে রাখি, এটি একটি 200 মার্কসের ইন্টারভিউ, অর্থাৎ 1800 নম্বর মার্কসের মধ্যে সিলেকশন, তার মধ্যে 200 মার্কস, মানে 1/9 পার্ট অফ ইয়োর এন্টায়ার WBCS জার্নি। তো ফার্স্ট 8/9 পার্ট তোমার যেহেতু সমস্ত রকম নির্যাস দিয়ে পরীক্ষাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেখানকার যে স্কোর সেটা তোমাকে সর্বাধিক বেশি পরিমাণে এই চাকরিটি পেতে সাহায্য করবে। এটি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ভাইটাল স্টেজ, তা আমি অন্তত মনে করি না। এটি প্রথমেই বললাম এই কারণে, যারা স্কোরের দিক থেকে খুব বেশি এগিয়ে আছো তাদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের মার্কসটা কিছুটা যদি ডিমিনিশ করেও, তো দেখা যায় যে র্যাঙ্কটা তাদের ক্ষেত্রে খুব একটা খারাপ আসে না, বা সিলেকশন প্রেফারেন্স অনুযায়ী খুব ভালোই হয়, বিগত বছরগুলোতে দেখা গিয়েছে। তো সেই ঘটনাটি মাথায় রেখে আমরা আর যে দিনগুলো বাকি রয়েছে তাতে এই ঘটনাগুলোকে একটুখানি ফোকাসে রাখার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, আমরা এমন একটি চাকরির ইন্টারভিউয়ের সম্মুখীন হতে চলেছি উইচ ইজ নট এ জব, ইটস এ সার্ভিস। এই কথাটি এই জন্য বললাম যে 10টা থেকে 5টা চাকরির সাথে কখনোই এই WBCS এর গ্রুপের পোস্টগুলোকে, যে 6টা আমি লিখেছি, তাকে গুলিয়ে ফেলা যাবে না। অর্থাৎ এগুলো একটা সার্ভিস। এই সেবাটি প্রদান করতে গেলে একটা অফিসার নিয়োগের ক্ষেত্রে বিশেষ ধরনের চারিত্রিক যোগ্যতা বা সক্ষমতা প্রয়োজন হয়, যেটি এই পার্সোনালিটি টেস্টের বিবেচ্য বিষয়। তো স্বভাবতই এই ঘটনাটি বিবেচনা করতে গেলে টু হোয়াট এক্সটেন্ট আমাকে ইন্টারভিউতে কোশ্চেন করবে সেটা বলা একটা ওভারঅল আনপ্রেডিক্টেবিলিটির কাছাকাছি। কারণ প্রত্যেক পার্সোনালিটির মধ্যে ইন্টারভিউ বোর্ড জাজ করার মতো যে কোশ্চেনগুলো মনে করবে যে আমার করা উচিত, সেগুলো যে কোনো পরিসীমায় হতে পারে। তো আমরা চেষ্টা করব নিজেদেরকে এই কদিন বাড়িতে কিছুটা নাট্যমঞ্চের অভিনেতা হিসাবে যদি বিল্ড আপ করতে পারি, যে কিভাবে একটা আমি নিজেকে রিপ্রেজেন্ট করব, হাউ টু ফিল লাইক অফিসার, হাউ টু অ্যান্সার লাইক অ্যান অফিসার, এই ধরনের ছোটোখাটো যে ফেশিয়াল এক্সপ্রেশন থেকে শুরু করে নিজের কথা বলা, টকিং লাউডনেস, টকিং স্পিড, এইগুলোকে যদি আমরা খুব ভালো করে একটু কন্ট্রোল করে নিতে পারি, তো খুব ইজিলি এই ইন্টারভিউটা আমাদের ক্ষেত্রে ফলপ্রসূ হবে। যারা মেল ফিমেল ক্যান্ডিডেট আছো, তাদের ড্রেস নিয়ে বলার বিশেষ কিছু নেই। তোমরা হয়তো অলরেডি জানো বা অন্য জায়গা থেকে হয়তো জেনেছো যে প্রেফারেবলি লাইট কালারের যে ড্রেসেসগুলো আছে সেগুলো আপার সাইডে পরতে হয়, এবং
সেক্ষেত্রে ক্লিন শেভ বা যদি বিয়ার্ড রাখেও ছেলেদের ক্ষেত্রে, তাহলে সেটাও যেন ওয়েল প্যাটার্নের বা ওয়েল টেক্সচারের থাকে। চুলের কাটিং অ্যাজ ওয়েল অ্যাজ ফেসের সাথে যেন এমন করে ম্যাচ করে, জাস্ট লাইক অ্যান অফিসার লাইক একটা পার্সোনালিটি যেন দেখতে হয়। এটুকু করতে পারলেই যথেষ্ট, এর বেশি এটা নিয়ে ভাবার কিছু নেই। ওকে, জামা বা ফিমেলদের ক্ষেত্রে শাড়ি বা সালোয়ার যা পরেই তারা যাচ্ছে, তাতে যেন আয়রন করা থাকে, এইটুকু জিনিস খালি খেয়াল রাখলেই হবে। মানে কুচকে যাওয়া জামা বা যে পোশাকগুলি আছে সেগুলি একটা ভালো পার্সোনালিটিকে দর্শন করায় না। তো সেইটুকু একটু খেয়াল রাখলেই হবে। বাকি ঘাবড়ে গিয়ে অ্যাটেন্ড করার কোনো ব্যাপার নেই। তোমরা সবসময় খেয়াল রাখবে যে এই চাকরিটা এতটাই ভাইটাল যে তোমরা ওই দরজা অবধি যাওয়া পর্যন্ত, ইন্টারভিউয়ের টেবিলে ঢোকার আগে পর্যন্ত অনেকটাই নার্ভাস হবে, এটা স্বাভাবিক। কিন্তু যে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছো, সেটা তার কাছে হিউজ একটা পজিটিভ অ্যাসপেক্ট দেবে, এটুকু আমি গ্যারান্টি রেখে বলতে পারি। তো এরই সাথে আমাকে খেয়াল রাখতে হবে যে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট মানে হচ্ছে একটা অ্যাডাল্ট টু অ্যাডাল্ট মোড কনভারসেশন। মানে এই কনভারসেশনটা যেন এমন না হয় যেটা একটা কি বলবো, একটা আনকোড়া বা অ্যামেচার স্টুডেন্টের সাথে কথা বলে যেটা ফিল হয়, সেরকম যেন না হয়। চেষ্টা করবে কনভারসেশনটা এমন রাখায় দুজনের অ্যাডাল্টহুড যেন খুব ভালো করে কোলিনিয়ারলি ম্যাচ করে যায়, তাহলে জিনিসটা খুব ফলপ্রসূ হবে। তো এগুলো আমরা কম বেশি প্রত্যেকেই হয়তো ডেলি লাইফে করি, কিন্তু ওই সিচুয়েশান অবধি যদি ধরে রাখতে না পারি, তাই জন্য কথাগুলো বলা হচ্ছে। তো প্রথমেই এই 6টা পোস্টের মধ্যে জেনারেলি প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড দেখা গিয়েছে যে প্রেফারেন্স 1 এবং 2-তে আইদার WBCS এক্সিকিউটিভ বা রেভিনিউ সার্ভিস, এই দুটোকেই জেনারেলি স্টুডেন্টরা চুজ করেছে জেনারেলি। তবে এর বাইরেও যে পোস্টগুলো আছে সেগুলোকে তারপর 3, 4, 5, 6 এই আকারে দিয়েছে। কিন্তু এইগুলো থেকেও তোমরা চাইলে কেউ প্রেফারেন্স 1 চুজ করতে পারো, কিন্তু আমার মতে এগুলোর থেকে এইগুলোকে চুজ করা অনেক বেশি সেফ অপশান। কারণ WBCS এক্সিকিউটিভ পোস্টের যে জব প্রোফাইল বা যে ওয়ার্কিং যে জুরিসডিকশান বা কাজ করার যে সীমানা, সেইটি বাকিগুলোর থেকে কোথায় যেন একটু বেশি বা মেনস্ট্রিম অ্যাডমিনিস্ট্রেশনের সাথে অনেকটা টিউন রেখে কাজ করে, যেটা যেই স্কোপটা বোধ হয় এই বাকি পোস্টগুলোতে এখন বা পরবর্তী প্রমোশনের পর ততটাও বেশি থাকবে না, যেটা একজন WBCS এক্সিকিউটিভ এর থাকে। এবং দ্বিতীয় যেটা রেভিনিউ সার্ভিসের পোস্টিং আছে, তার ক্ষেত্রেও তাই। তবে যে ওয়ার্কিং ক্রাইটেরিয়াটা শুধুমাত্র গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে রেভিনিউ রিলেটেড ডাইরেক্টরেটসগুলো আছে আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফিনান্স রেভিনিউ, সেইগুলোকেই একটা টার্গেটিং এরিয়া ধরে চলে। এবার ফিনান্স যেহেতু একটা একটা লাইক দ্য লাইফ ব্লাড অফ দ্য বডি, একটা গভর্নমেন্টকে যদি আমি একটা মানবদেহ ধরি, তাহলে তার লাইফ ব্লাড হিসাবে তার রেভিনিউটা কাজ করে। তো সেই হিসাবে WBRSকে চুজ করলেও অনেক বেশি পজিটিভ দিকগুলোকে ইন্টারভিউ করার সময় বলা যেতে পারে। তবে এগুলো জেনারেলি স্টুডেন্টরা করেছে, এর বাইরেও তোমরা চাইলে করতে পারো। বেশ, নেক্সট হচ্ছে আমাদের কিছু মাস্ট কভার টপিক আমি রেখেছি, 10টা পয়েন্টে ডিভাইড করেছি। সেই টপিকগুলো হচ্ছে আমাদের যেগুলো এই কদিনের মধ্যে অবশ্যই পড়াশোনা করে বা একটু রিমাইন্ড করে যেতে হবে। যদিও এর কোনো গ্যারান্টি নেই যে এই 10টা টপিক থেকেই দেবে, হতে পারে যে 10টা টপিক থেকে সব কিছু ধরলেও না, আবার এমন হতে পারে যে এই 10টা টপিকের বাইরেও কিছু টপিক যেটি তোমাকে ওই মুহূর্তে ইন্টারভিউ বোর্ড দেখে জিজ্ঞেস করতে পারে। তো এখানে একটা ফুল আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশান তোমার জীবনের ওই 15 থেকে 20 মিনিটের মধ্যে একটা প্লে হতে চলেছে।
এইটা আগে থেকেই জেনে রাখো। ওকে, তো প্রথমেই পড়বো আমরা অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট স্টেট সাবডিভিশন ডিস্ট্রিক্ট লেভেল। অ্যাডমিনিস্ট্রেশন বলতে প্রশাসন কিভাবে চলে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে এসপি থেকে শুরু করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, সব কিছু এরকম অ্যাডমিনিস্ট্রেটিভলি যে ডেটাগুলো আছে, যে কারেন্ট পোস্ট হোল্ডাররা আছে বা কিভাবে এদের কার্যপ্রণালী একে অপরের উপর নির্ভরশীল, সেই ঘটনাগুলো। সাথে লোকাল গভর্নেন্স, তার মানে আমরা কি জানি, পঞ্চায়েতি রাজ, মিউনিসিপ্যালিটি অ্যান্ড কর্পোরেশন, এই তিনটে, এদের মধ্যে যেভাবে কাজগুলোকে এগানো যায় বা যেভাবে প্রসিডিওরটা চলে, সেই জিনিসগুলো একটু তথ্য গ্যাদার করতে হবে। একটু পড়ে একটু তথ্য গ্যাদার করে তোমরা রাখতে পারো। নেক্সট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইলেকশন কমিশন, অর্থাৎ আমাদের দেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হওয়ার ক্ষেত্রে একটা ইলেকশনের বিরাট বড় ভূমিকা হয়। সম্প্রতি আমরা রিসেন্ট যে ইলেকশনগুলো হয়েছে সেগুলো সম্পর্কে ডেটা কালেক্ট করব। সাথে ইলেকশন কমিশনের ওভারঅল যে প্রজ অ্যান্ড কনসগুলো আছে, যদি তোমার মতে এরকম মানে কোশ্চেনটা এভাবে থ্রো হতে পারে যে প্রজ অ্যান্ড কনসগুলোকে তুমি আলোচনা করো, কারণ স্ট্রেট কোশ্চেন আসার সম্ভাবনা খুব কম থাকে। তো সেই অর্থে আমরা অ্যান্সারটা রেডি করে রাখবো বাড়িতে এভাবে, যে প্রজ অ্যান্ড কনসগুলোকে গ্রাম পঞ্চায়েত লেভেল, লোকসভা ইলেকশন বা বিধানসভার ভোট, মিউনিসিপ্যালিটি লেভেল, এই ধরনের সমস্ত ভোটের যে ঘটনাগুলো যেগুলো তুমি লাইফে ফেস করেছো বা তোমার সুবিধা অসুবিধা বা এটা না হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, এই ধরনের জিনিসগুলোকে তোমরা একটা জায়গায় রেডি করে রাখবে। আর অবশ্যই প্রেফার্ড পোস্ট তুমি যেটা থাকছো এইগুলোর মধ্যে, এরা কেউ না কেউ কোনো না কোনোভাবে ইলেকশনের সাথে কিভাবে জড়িত, স্পেশালি যদি সেটা WBCS এক্সিকিউটিভ হয়, কারণ বিডিওর কিন্তু ওভারঅল একটা বিরাট বড় রোল থাকে ইলেকশন প্রসিডিওর পুরোটা সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে। বিডিওর ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারের যে দৌলতে যে কত রকমভাবে কী কী কাজ করতে হতে পারে, এই জিনিসগুলো যদি তোমরা ফার্স্ট প্রেফারেন্স এক্সিকিউটিভ রাখো, তবে সেগুলোকে তোমরা একটু বলার মতো করে বাড়িতে প্র্যাকটিস করে রেখো। নেক্সট চলে আসবো গভর্নমেন্ট স্কিমস, যেগুলো সরকারের যে প্রকল্পগুলো আছে, প্রচুর প্রকল্প রয়েছে, নাম বলতে শুরু করলে তো শেষ হবে না। তো সেগুলোকে তোমরা অ্যাট এ গ্ল্যান্স, ঠিক যেমন পরীক্ষা দিতে যাওয়ার আগে পড়ে যেতে, সেগুলোকে একটু পড়ে গেলে এগুলো কাদের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হয়, কোনটা সোশ্যাল সিকিউরিটি স্কিম হিসাবে হয়, কোনটা মহিলাদের জন্য, কোনটা SC ST OBC, কোনটা বাচ্চাদের জন্য, কোনটা বার্ধক্যদের জন্য, কোনটা ওভারঅল মজদুর বা লোয়ার ইনকাম লেভেলের জন্য, এই ধরনের জিনিসগুলোকে তোমরা অবশ্যই স্টাডি করে যাবে। কারণ এগুলোকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে তোমরা যখন এই পোস্টগুলো হোল্ড করবে, তখন দেখবে একটা বিরাট ইম্প্যাক্ট থাকবে। প্রত্যেকটা জিনিসই এভাবে পোস্টের সাথে রিলেটেড কোনো কোশ্চেন হতে পারে। ঠিক আছে, নেক্সট যে কোনো জিনিস যেটা তোমাকে বিবেচনার একটা মাধ্যম হিসাবে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে তোমার অপশনাল পেপার কী ছিল, অথবা তুমি কোন কোন হবি পারসিউ করো, অথবা তোমার পার্সোনাল ইন্টারেস্টস কী কী বিষয়ের ওপর আছে, অথবা তোমার হায়ার স্টাডিতে একাডেমিক সাবজেক্ট কী কী ছিল। এই ঘটনাগুলির ওপর এমনটা না যে সমগ্র ডিটেল স্টাডিটা তোমাকে জাজ করা হবে, এগুলোকে একটুখানি আলাদা অ্যাসপেক্টে তোমাকে কোশ্চেনটা করা হতে পারে। তোমার অপশনাল সাবজেক্টের যে প্রশ্নগুলো ধরা যাক প্রিভিয়াস ইয়ার থেকে তুমি রেডি করে অপশনাল পেপার করছো, সেই ধরনের প্রশ্ন না, এমন একটা প্রশ্ন যেটা তোমার ওই জায়গা সম্পর্কে অ্যাবিলিটি বা একটা স্পেশাল জ্ঞান বা যেটা বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক একটা জ্ঞানের পরিপন্থী মনে হয়, সেই ধরনের কিছু জিজ্ঞেস করতে পারে। একাডেমিক স্টাডির ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে হায়ার স্টাডিতে কোন সাবজেক্ট ছিল। আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে আইটিতে চলে যাই, সেই আইটির অ্যাপ্লিকেশান কী করে এই পোস্টগুলোতে তুমি করবে, এটা সাধারণত আমার ব্যাচমেটদের ক্ষেত্রে বা আগের স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখেছি যে এই কোশ্চেনগুলো খুব অর্ডিনারি, যে একজন বিটেক বা এমটেক করা ক্যান্ডিডেট তার শাখার যে জ্ঞান, স্পেশালাইজড জ্ঞানটাকে সে কীভাবে এই পোস্টগুলোর জব প্রোফাইলে ইমপ্লিমেন্ট করবে, এরকম ধরনের জিনিসগুলো। ডাইরেক্ট কোশ্চেনও হতে পারে যে একটা পার্টিকুলার সাবজেক্ট সম্পর্কে একটা টপিক কেউ জিজ্ঞেস করলো। এখন ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তাদের মধ্যে কেউ যদি ওই সেম সাবজেক্টের স্পেশালাইজড হয়ে থাকে, তাহলে তো কোশ্চেনটা বেশি মানে বেশি টেনিওর ধরে তোমাকে জিজ্ঞেস করতে পারে। না হলে এমনটা নাও হতে পারে যে ডিটেলস জিজ্ঞেস করলো কিছু। ওকে,
নেক্সট হচ্ছে সমস্ত জিনিসগুলো সম্পর্কে একটা সজাগ থাকা, ইনফরমেটিভলি কনসাস থাকা। কী কী সেই টপিক? এক হচ্ছে এন্টায়ার ইন্ডিয়ান পলিটি, কারণ এই জিনিসটা যে কোনো পোস্টের ক্ষেত্রে আমাদের একটা ডিলিংস করার বিশেষ করে ব্যাপার আছে। আর মিনিস্টারদের পোর্টফোলিও, সেই মিনিস্ট্রিগুলোর কী কী রোল তোমরা দেখেছো বা কী কী রোল পেপারে বা কোনো একটা রিসেন্ট টপিকে এসছে সেইগুলো। ওভারঅল সেন্সাস ইন্ডিয়ার এবং ওয়েস্ট বেঙ্গলের আলাদা করে, সেখানে পপুলেশন থেকে শুরু করে সাক্ষরতার হার থেকে শুরু করে কোন ধর্ম, কোন শহর ইত্যাদি সমগ্র যে ঘটনাগুলো সেগুলো, মানে যেগুলো তোমরা এক্সামের আগে স্টাডি করে যাও। রিসেন্ট ইলেকশন যে যে স্টেটে হয়েছে তার কারা কারা মন্ত্রিসভায় আসলেন, কোন কোন পোস্ট হোল্ডার, কোনো বিশেষত্ব কতটা সিটে জিতলেন বা হারলেন, এই ধরনের যে ডেটাগুলো। এছাড়াও ওভারঅল কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমরা WBCS পেপার 4 পরীক্ষার দেওয়ার জন্য নিজেকে রেডি করো সবসময়, সেখানে স্টেট লেভেল আর ন্যাশনাল লেভেলটাকে জেনারেলি তোমরা তৈরি করে থাকো। এক্ষেত্রে কিছুটা ইন্টারন্যাশনাল লেভেলটাকেও তৈরি করে রাখতে হতে পারে, অর্থাৎ আমাদের দেশের বাইরে কিন্তু ইন্ডিয়ার সাথে রিলেটেড কোনো কান্ট্রি যাদের সাথে রিলেশন রয়েছে তাদের কি কি এক্সট্রাঅর্ডিনারি ঘটনা ঘটেছে, তার ইম্প্যাক্ট ইন্ডিয়াতে কি পড়তে পারে, এই ধরনের জিনিসগুলো। হ্যাঁ, ধরা যাক ইউক্রেন রাশিয়া ওয়ার, এটা তো 2022 সাল নাগাদ একটা খুব খুব হট কেক লাইক ঘটনা ছিল। তো সেইটা তো যে কোনো ইন্টারভিউতেই প্রশ্ন করা হতো সেই বছরের সমস্ত জায়গাগুলো। তো সেখানে ডাইরেক্ট প্রশ্ন এটাই থাকতো যে এই ওয়ারের সাথে ইন্ডিয়ার কী কীভাবে হ্যাম্পার্ড বা ডেভেলপমেন্ট হতে পারে এ সম্পর্কে তোমার মতো। তো এই ধরনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সগুলোকে একটুখানি স্টাডি করে রাখতে হবে। ওকে, নেক্সট চলে আসি আমরা সিচুয়েশান বেসড প্রবলেমস। এইটা কিন্তু একটা পার্সোনালিটির টোটাল রিফ্লেকশন করে, যে একটা এমন সিচুয়েশান তোমাকে দিল, যে সিচুয়েশান তোমার ডেইলি লাইফে হতে পারে, ওয়ার্ক প্লেসে হতে পারে, কোনো সোসাইটিতে হতে পারে, ফ্যামিলির মধ্যে হতে পারে, এবং সেই সিচুয়েশানটা দিয়ে সেটা তুমি কীভাবে ট্যাকেল করবে। হ্যাঁ, সেটা বাড়ির মধ্যে একটা বোঝাপড়া থেকে শুরু করে, সেটা কোনো সোসাইটির কোনো বিষয়, কোনো একটা ঘটনার হতে পারে, কোনো একটা ওয়ার্ক প্লেসের ডিস্টারবেন্স হতে পারে, সবগুলোকে মিলেই তোমাকে কোশ্চেন করতে পারে। সেখান থেকে তোমার পার্সোনালিটি খুব ভালো বিচার করা যায় এবং একটা অ্যাডাল্ট টু অ্যাডাল্ট মোডে কনভারসেশন কিন্তু পাওয়া যায়। তারপরে আমরা অ্যাওয়ারনেস করব নিজের কারেন্ট যে জব আছে তাতে। আমরা কারেন্ট জব কেউ যদি থাকি, মানে এই মুহূর্তে চাকুরিরত আছি স্টেট গভর্নমেন্টে, সেন্ট্রাল গভর্নমেন্টে, বা কোনো PSUতে, বা কোনো ব্যাংকিং সেক্টরে, বা কোনো প্রাইভেট চাকরিতে, কোনো IT কোম্পানিতে, সেই ধরনের পোস্টগুলো, কোনো টিচিং প্রফেশনে অ্যাসিস্ট্যান্ট টিচার, সেই হিসাবে তোমাকে সেই পোস্টের কী কাজ, কী করণীয়, তার সাথে রিলেটেড কী কী ডেটা বা স্কিমস আছে যেগুলো তোমাকে জিজ্ঞেস করতে হতে পারে, সেখানকার সেক্টরগুলোর কী অসুবিধা, কী সুবিধা, তোমার কোন রোলটা এক্ষেত্রে পজিটিভ হতে পারে, এইগুলো নিয়ে তোমাকে একটা কোশ্চেন করতে পারে। আর যারা ফ্রেশার হবে তাদের ক্ষেত্রে তো এই জায়গাটা নেই, তাদের ক্ষেত্রে জেনারেলি তার যে প্রিভিয়াস যে জার্নিটা সেখান থেকেই কোশ্চেন করতে পারে, যে গ্র্যাজুয়েশন কত সালে এবং 5 বছর বা 6 বছর পর হয়তো তুমি এটা পাচ্ছ, বা 4 বছর পর পাচ্ছ, তো তুমি কি এতদিন কি করেছো, কিভাবে লাইফ লিড করেছো, কোন কোন অ্যাফার্মেটিভ তুমি স্টেপ নিয়েছো, এইগুলো সম্পর্কে জিজ্ঞেস করে তোমার পার্সোনালিটির ভিতরটাকে জাজ করে নেবে। ঠিক আছে, নেক্সট ফার্স্ট প্রেফারেন্স কেন, যদি এক্সিকিউটিভ নাও বা রেভিনিউ সার্ভিস নাও, এইগুলোর ক্ষেত্রে ফার্স্ট প্রেফারেন্স ওটা কেন নিচ্ছ, তার জন্য একটা লেজিটিমেট যুক্তিগ্রাহ্য অ্যান্সার করে দেবে, যে এই কারণে আমি এই কারণে যেতে চাই, বা আমার ক্যারেক্টারের এই গুণগুলোকে আমি এই চাকরির জন্য ফিট মনে করছি। এইভাবে অ্যান্সারটাকে থ্রো করা যায় যাতে সেভাবে একটা অ্যান্সার রেডি করো। ওকে, আর এই চাকরিটার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জিং হতে পারে, বা চ্যালেঞ্জিংগুলোকে তুমি অ্যাকসেপ্ট করতে পারবে কি না, এটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। ধরা যাক আমরা যারা এক্সিকিউটিভ নিয়ে পাবো, তাদের ক্ষেত্রে মোস্ট প্রবাবলি নিজের ডিস্ট্রিক্টের বাইরে বা অনেক দূরে পোস্টিং পেলাম, প্রায় 24/7 ডিউটি একটা জায়গা থাকে, কারণ খুব বড় একটা পরিষেবা প্রদানের জায়গা ব্লক লেভেলে, সেটা একটা BDOর মাধ্যমে হয়ে থাকে, বা DMDC পোস্ট, তারও একটা কম গুরুত্ব যে আছে তা নয়।
তাদের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জিং হতে পারে, তো সেইগুলোর জন্য তুমি কতটা প্রস্তুত। কারণ আমরা প্রত্যেকেই একটা ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের কিছু অলরেডি দায়িত্ব রয়ে গিয়েছে যে আমরা বাড়িতে কীভাবে ট্যাকেল করি বা রিলেশনস হ্যান্ডেল করি। তো সেইগুলোর ক্ষেত্রে এই জবটা তোমার কাছে চ্যালেঞ্জিং হবে কি না, বা সেক্ষেত্রে তোমার রেসপন্স কী হবে, এটা একটা জাজ করার ব্যাপার থাকে। ওকে, নেক্সট ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তারপর ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো সিগনিফিকেন্স বা কোনো প্রবলেম যেটা কারেন্ট পেপারে পড়ছো বা তোমার রিয়েল লাইফে ফেস করেছো সেইগুলো হতে পারে। এছাড়াও যেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড, জিআই ট্যাগ রিলেটেড, প্রতি বছরই এগুলো প্রায় ইন্টারভিউ টেবিলে ফেস করে। মোরলেস মোর দেন 50-60% লোক তো ফেস করেই এই কোশ্চেনগুলো। ক্রপ হতে পারে মানে এগ্রিকালচার, আর এমনি কালচারাল বা কোনো মিউজিক বা আর্ট এইগুলো। তারপর কানেক্টিভিটি হতে পারে, যে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কোন ন্যাশনাল হাইওয়ে গেছে, কোন ব্রিজ গেছে, কিভাবে এটার গুরুত্ব দুটি জায়গার মধ্যে স্থাপিত হয়েছে, এই ধরনের জিনিসগুলো। ফেমাস পার্সোনালিটিস যারা আছে, যারা মনীষী হতে পারে, অথার হতে পারে, কোনো সেলিব্রিটি হতে পারে যারা জন্মেছেন এখানে, বা কোনো এমএলএ এমপি, তাদের বাসস্থান, তাদের পড়াশোনার জায়গা, তাদের স্কুল কলেজ, এইগুলো হতে পারে। কোনো লেখক তার কী কী নোভেল বা কী কী পোয়েমস লিখেছে সেইগুলো সম্পর্কে আলোচনা হতে পারে। সেইগুলো সম্পর্কে তোমার কতটা কনসিয়াসনেস আছে, যেহেতু তোমার জেলা পড়ছে, সেগুলো থেকে তো করতেই পারে। আমি নিজেই পার্সোনালি বহুবার এইগুলো ফেস করেছি, সেই জন্য সেই অভিজ্ঞতা থেকে আমি তুলে ধরতে পারি যে এইগুলো সম্পর্কে কিছু কিছু জ্ঞান রাখা ভালো। আবারও বলি, নট নেসেসারিলি এগুলোই আসবে, কিন্তু এটা পড়লে তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে, যেটা থেকে তুমি দেখবে ওই ইন্টারভিউ টেবিলে গিয়ে এই চাকরিটা না পেলে আমার স্যার আর কিছু হবে না, এই ফিলিংসটা আসবে না। ওকে, এইটা একটা ব্যাপার, এটার মুখে যেন কখনো রিফ্লেকশন না আসে, সেটাও একটা পার্সোনালিটির ঘটনা। টুরিস্ট প্লেসগুলো, ইকোলজিক্যাল ইম্পর্টেন্ট জায়গাগুলো, সেখানকার ডেভেলপমেন্ট, এবং প্রত্যেক যে ঘটনাগুলো তুমি বলবে সেখানে কিছু একটা প্রবলেমস যদি দেখাও, সেই প্রবলেমসগুলোর প্রবাবল সলিউশন যদি তোমার কাছে জানা থাকে তাহলে তুমি বলবে, এবং একদমই যদি কোনো সলিউশন না জানা থাকে তো তখন অ্যান্সারটাকে এমন করে দেবে অ্যাজ ইফ এইটা নিয়ে তুমি ভাবা, মানে বিবেচনা করবে, বা এটা তোমার কাছে বিবেচনার একটা বিষয় যে এটার কোনো সলিউশন নেই, এই টাইপের অ্যান্সার যেন না পায় তোমার থেকে। ওকে, সেখানেও একটা ঘাবড়ানোর জায়গা থেকে যাবে যে স্যার এতগুলো কোশ্চেন করলো, আমি মাত্র 3টে পারলাম বা 2টো পারলাম, এতে কি আমার ইন্টারভিউ খারাপ হলো? ওইটা অন দ্য স্পট তোমার মাথায় দেখবে ট্রিগার করছে। তো এইটা যেন কখনো না হয়, না অ্যান্সারটাকেও এমনভাবে বলবো যেন সেটা একটা উপযুক্ত অফিসার লাইক পার্সোনালিটিকে দর্শায়। রাইট, নেক্সট 9 নম্বর পয়েন্টটা টোটালি বলবো যদি সম্ভব হয় তাহলে তৈরি করবে, কারণ 9 নম্বর পয়েন্টটা তৈরি করা খুব একটা ইজি কাজ না, কিন্তু সেটা কি, সেটা হচ্ছে তুমি যে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছো বা বাকি যে পোস্টগুলোকে তুমি পরপর লিখেছো সেগুলোর সাথে রিলেটেড রুলস আর লজ, যত রকম রুলস আর ল আছে সেগুলোকে তোমার ধরো অ্যাপ্লিকেশন ফিল্ডে তুমি করার আগেই যদিও তুমি করোনি, কতটা এ সম্পর্কে জানো, কারণ যদি তুমি জেনে থাকো তার মানে এই ব্যাপারে তোমার ইন্টারেস্ট আছে। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি ইন্টারেস্টেড। যেমন ধরা যাক আমি আমার প্রোফাইলের ক্ষেত্রে বলছি, WBRS এর ক্ষেত্রে আমার রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ ডাইরেক্টরেট থেকে বিলং করি যেহেতু, তাহলে সেখান থেকে আমাকে যদি আমার ফার্স্ট প্রেফারেন্স WBRS থেকে থাকে, তাহলে আমাকে এই দপ্তরের ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট 1899 এবং রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এইটার মিনিমাম ধারণা থাকা, বা হিন্দু সাকসেশন অ্যাক্ট এটা সম্পর্কে মিনিমাম ধারণা থাকা, যেগুলো নিয়ে আমাকে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ডিল করতে হবে, বা ল্যান্ডের যে লগুলো আছে যেগুলো নিয়ে WBLR অ্যাক্ট 1955 এই ধরনের, সেগুলো সম্পর্কে মিনিমাম ধারণা যদি আমি রাখি তো এটা আমার খুবই ভালো দিককে দর্শায়। এই সংক্রান্ত একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছি যে WBRS যদি ফার্স্ট প্রেফারেন্স হয় তাহলে কী করতে হবে, তোমরা প্রত্যেকে সেটা দেখে নিও। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, যদি WBCS এক্সিকিউটিভ হয় সেক্ষেত্রেও তোমরা অনুরূপ রুলস অ্যান্ড লজ যতগুলো সম্ভব হবে সেগুলোকে একটুখানি জেনে রাখবো। সাথে কমন কিছু রুলস অ্যান্ড লজ থাকে যেটা সবাইকে জানতে হয়, যেমন
সিআরপিসি বা আইপিসি রিলেটেড কিছু, সিটিজেনশিপ অ্যাক্ট সম্পর্কে যেগুলো আমরা পলিটি পড়ার সময় হয়তো পেয়েছি, সেগুলোকে একটুখানি জেনে গেলে খুব ভালো হয়। নেক্সট, গভর্নমেন্ট যে ওয়েবসাইটগুলো আছে, ধরা যাক WBRS এর ক্ষেত্রে যে 3টে ডাইরেক্টরেট আছে, সেই 3টে ডাইরেক্টরেটের ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটগুলো এক্সাইজ ডিপার্টমেন্টের, কমার্শিয়াল ট্যাক্স ডিপার্টমেন্টের এবং রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ ডিপার্টমেন্টের, তার ওয়েবসাইটগুলো কী কী সেটা একবার খুলে দেখা গুগলে, পেজটা কেমন হয়, কী কী সুবিধা থাকে যদি একবার পড়ে নিতে পারি তো খুব ভালো হয়। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল ফিন্যান্সের যে ওয়েবসাইটটা, ওয়েব ফিন, WB ফিন বলা হয় আমরা, সেই ফিন থেকে কী কী ট্যাব আছে সেই ট্যাবগুলোর মিনিমাম ধারণাগুলো যদি জানতে পারি কোনো সিনিয়র অফিসার বা কোনো সিনিয়র দাদার থেকে বা ফ্যামিলির কাউর থেকে যদি জেনে আসতে পারি সেটা বেটার হয়। IFMS, DDO অর্থাৎ ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, যার মাধ্যমে সমস্ত রকম অফিস বস হিসাবে যিনি ট্রিট হয় এবং যার যে সমস্ত বিলগুলোকে ডিজিটালি সিগনেচার করে সেটাকে ট্রেজারি থ্রুতে অ্যাপ্লাইড করায়, সেই জিনিসগুলো আর কি একটা মিনিমাম ধারণা DDO ফাংশনের। এছাড়া ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পার্ট 1টা বিশেষত, দুটো আছে পার্ট 1 অ্যান্ড পার্ট 2, সেগুলো একটু জেনে নেওয়া। সাথে যে পোস্টগুলো আমরা রেখেছি শুধুমাত্র 1 বা 2 বলে বলছি না, সবকটা পোস্টেরই টু সাম এক্সটেন্ট জব প্রোফাইলগুলো, মানে কী কাজ করতে হয়, কোন কোন স্কিম আমাকে ইমপ্লিমেন্ট করতে হয়, কোন জেলায় কী গুরুত্ব রয়েছে, কাদেরকে সাহায্য করা হয়, এর প্রমোশন স্কোপসগুলো কী কী আছে, মানে এর পরবর্তী প্রমোশনে কোন পোস্ট পাওয়া যাবে, সে তার কি বিশেষ পাওয়ার যদি থেকে থাকে, জুরিসডিকশন এরিয়া কতটা, হ্যাঁ সেই জিনিসগুলো। পে স্কেলের ক্ষেত্রে রোপা 2019 হিসাবে আমরা যে এখন স্যালারি স্কেলটা পাই, সেই রোপার কনসেপ্টটা বা কিভাবে জিনিসটা হয়, এইগুলো একটা প্রিলিমিনারি ধারণা যদি থাকে খুব ভালো, না থাকলেও কি করা যাবে সেই জিনিসটাকে অন্য যে পজিটিভ দিকগুলোকে এতক্ষণ বললাম তা দিয়ে মেকআপ করা যেতে পারে। এগুলো যে ধরবেই এমন কোনো কথা না, তবে এগুলো জানা খুব ভালো একটা পার্সোনালিটিকে দেখায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাদের অনেকেরই হয়তো জানা নেই বা জানা থাকলেও আমি বলে দিই, ইন্টারভিউ টেবিলে যেমন সিনেমার পর্দায় দেখি যে পাশে 3জন বা 4জন আছেন আর এদিকে আমি, মাঝে কোশ্চেন হচ্ছে একটা টেবিলে ব্যবধানে, তা কিন্তু হয় না। ওই টেবিলটার মধ্যে একটা আবার সাদা পেজের বাঞ্চ এবং পেন নিজেরই থাকে, নিজে তো ক্যারি করবেই অবশ্য, একটা পেন অ্যান্ড পেপারের ব্যাপার থাকে। কি হয় না, তোমার ইনস্ট্যান্টেনাস কোনো একটা টপিক তোমাকে হঠাৎ ইন্টারভিউ বোর্ডের কোনো একজন দিয়ে দিলেন এবং দিয়ে বললেন যে এটা সম্পর্কে তুমি 3 মিনিট ধরে লেখো বা 5 মিনিট লেখো, বা লিখতে থাকলে তোমাকে হঠাৎ বলে দিল স্টপ। এবং সেই টপিক কি হবে, এটা হচ্ছে এক্সট্রিমলি আনপ্রেডিক্টেবল একটা ঘটনা, মানে কারুর পক্ষে বলা সম্ভব না যে অপশনাল সাবজেক্টের দেবে নাকি তোমার একাডেমিক সাবজেক্টের দেবে নাকি তোমার প্রিভিয়াস জব থেকে দেবে না কী থেকে দেবে, এটা বলা খুব মুশকিল। তো এক্ষেত্রে আমরা একটা রাইটিং অ্যাবিলিটি, একটা অফিসারের ক্ষেত্রে যে কোনো একটা ড্রাফটিং করার ক্ষেত্রে একটা তো অ্যাবিলিটির ব্যাপার থাকে, সেইটা জাজ করতে এই জিনিসটা ম্যান্ডেটরিলি প্রায় সবাইকেই দেয়। তো তোমরা রেডি থেকো যে সেই জিনিসটা নিয়ে তুমি ফেস করতে হতে পারে এবার ইন্টারভিউতে। ওকে, তো এই সমস্ত জিনিসগুলো, এই 10টা পয়েন্ট যে আমরা বললাম, এগুলোকে তোমরা অবশ্যই ফলো করো এবং এই রিলেটেড আরও কিছু কোয়ারি যদি তোমার এই ইন্টারভিউর আগে থেকে থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরার। আজকের ভিডিওটা এখানেই সীমিত রাখছি, আশা করি তোমরা প্রত্যেকেই এখান থেকে উপকৃত হবে। বেস্ট অফ লাক ফর ইউর ইন্টারভিউ। শুভরাত্রি, নমস্কার।